শিবিরের সাথে যেমন সম্পর্ক, জামাতের সাথেও তেমন সম্পর্ক। এনসিপির সাথে তাদের সম্পর্ক অনেক খুব ঘন। ছাত্রদল থেকে শুরু করে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাউকে কেউ বাদ নাই, কাউকে বাদ যাকে পাচ্ছে তাকে পাচ্ছে। এবং তারা সবার সঙ্গে, তারা যে ওখানে দিল্লিতে রেগুলার গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করছে না, সেই কথা কিন্তু বলা যাচ্ছে না। তো এরকম একটা জটিল মস্তিষ্কের, জটিল চরিত্রের এবং যেটাকে বলা হয় যে কুল ব্রেইনে তারা আলটিমেটলি দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, জাস্ট লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সেটা তারা আলটিমেটলি প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবং আমরা চায়নার যে জালের মধ্যে আমাদের প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, তাদের যে ফাইন্যান্সিয়াল নেটের মধ্যে আমরা পড়ে গেছি, এখান থেকে আসলে বের হওয়া মানে আগামী 2, 4, 20, 30 বছর, 40 বছর একেবারেই সম্ভব নয়। বরং এগুলোকে আপনি যেরকম ধরেন আমাদের এক্সপ্রেসওয়ে, আমাদের পদ্মা সেতু, আমাদের অন্যান্য যেগুলো চাইনিজ ফান্ডে হয়েছে, এখন এটার এক্সটেনশন যে প্রজেক্টগুলো, এখানে তো জাপান টাকা দেবে না, এখানে অন্য কেউ টাকা দেবে না। এখানে প্রযুক্তি থেকে শুরু করে সব কিছু এগুলোকে টানতে হলে তাদের কাছে যেতে হবে। আবার আমরা যদি অসমাপ্ত অবস্থায় এখানে রেখে দিই, তাহলে টোটাল প্রজেক্টগুলো আমাদের দেশের জন্য একটা লায়াবিলিটিস হয়ে যাবে। তো সব মিলিয়ে তারা আমাদেরকে একটা অর্থনীতির নেটের মধ্যে, জালের মধ্যে ফেলে দিয়েছে। আপনি যেমন এর আগে ওনাকে যখন প্রশ্ন করছিলেন, মানে প্রশ্ন যখন কনস্টিটিউট করছিলেন, তৈরি করছিলেন, সেখানে আপনি একটা কথা বলছিলেন যে চায়নার যে অর্থনৈতিক প্ল্যান, এটা অনেকটা বেনিয়া প্রকৃতির, এবং যারা এর মধ্যে পড়েছে তারা অনেকটা নিষ্ঠুর অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। আপনি একটা সময় জানেন যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং শ্রীলঙ্কা তাদের একটা পোর্ট তারা নিয়েছে চায়না, টাকা ঠিকমতো দিতে পারেনি, বলে যে ঠিক আছে সেই পোর্টটা জাস্ট হংকং যেভাবে 99 ইয়ার্সের জন্য ইউকে নিয়েছিল, ইংল্যান্ড নিয়েছিল, একইভাবে কিন্তু ওই পোর্টগুলো নিয়ে গেছে। পুরো তাদের জালের মধ্যে তারা পাকিস্তানকে এমনভাবে ঋণগ্রস্ত করে ফেলেছে, সেই গনিমিয়া, কৃষক গনিমিয়ার মতো। পাকিস্তানের কোনো সাধ্য নেই, পুরো আমেরিকা যদি বিক্রি করে এখন পাকিস্তানে দেওয়া হয়, তবু তারা চীনের সেই যে ঋণের মধ্যে ঢুকে গেছে, সেই ঋণের মধ্যে থেকে বের হওয়া সম্ভব নয়। তারা টাকা দেয় অনেক ক্ষেত্রে লুটপাট করার জন্য, তারা টাকা দেয় অনেক ক্ষেত্রে দুর্নীতি করার জন্য। এবং চীনের অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যারা কোনো একটা দেশে গিয়ে সেই দেশের পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দেয়। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, চীনের একটা কোম্পানি আছে, চীনা যেন সিনো হাইড্রো। এই সিনো হাইড্রো যে কোম্পানিটা, এটি মূলত যাকে বলা হয় কাজ করে হলো তাদের ওখানে যে সমস্ত রিভার মরফোলজির যে সমস্ত কাজগুলো রয়েছে, নদীর স্রোত প্রবাহিত করা, অন্যদিকে ওখান থেকে মানে নদীর স্রোত, নদীর কারের হাইড্রো নামটা যেহেতু আছে, এই কাজগুলো করে। এই কোম্পানিটিকে বাংলাদেশে কাজ দেওয়া হলো এই ঢাকা-চিটাগং হাইওয়ের জন্য, এবং সেই কাজের সেই সাইনো হাইড্রো, সেই কোম্পানির বাংলাদেশের এজেন্ট সম্ভবত মানে আওয়ামী লীগ সরকারের একজন সাবেক মন্ত্রী। আমরা যখন যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, তখন আমরা সেখানে গিয়ে দেখে আমরা অবাক হয়ে গেলাম যে আর এই কোম্পানি কী করে রোড অ্যান্ড হাইওয়ে নির্মাণ করে। আসে গেল যেটা দেখলাম যে এই যে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অন্তত পক্ষে 20 থেকে 25 বার আওয়ামী লীগ জমানাতে এটা শুধুমাত্র প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, ভ্যালু বৃদ্ধি করা হয়েছে, এবং 4 গুণ, 5 গুণ, 10 গুণ এই কাজগুলো করা হয়েছে। তো কাজই ধরেন এরকম কাজ তারা সবসময় করে। প্রধানমন্ত্রী একটা বক্তব্য বলছিলেন যে তার মাথায় আসছে না, আমার মাথায় আসছে না, এবং আপনি যদি যান সম্ভবত আপনার মাথায় আসবে না। সেটা হলো প্রায় 30 বা 35 বা 40 হাজার কোটি টাকা খরচ করে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে একটা ট্যানেল তৈরি করা হয়েছে। ভালো কথা। ট্যানেলের ওই পাশে বিশাল এলাকা জুড়ে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে, 5 স্টার রিসোর্ট, একবার সম্পূর্ণ খালি পড়ে আছে, যেগুলো প্রায় 1000 কোটি টাকা সেখানে ব্যয় করা হয়েছে। তো আপনি তো এই টানেলটা করলেন যেটার ভ্যালু নেই, এবং বলা হচ্ছে যে আগামীতে চাইনিজ উপারে গিয়ে চাইনিজ প্রকল্পে তখন ওই জিনিসগুলো কর্ণফুলী নদীর নিচ দিয়ে আসবে, এই জন্য অ্যাডভান্স সেটা করে রাখা হয়েছে। আচ্ছা, ভবিষ্যতে ওখানে থাকবে কারা? ওখানে প্রাইম মিনিস্টার থাকবে, তার জন্য কিন্তু ওখানে ওরকম একটা ভিভিআইপি প্রকল্প আছে। এইভাবে চায়না করে কি তাদের বিভিন্ন প্রজেক্টে এইভাবে তারা অপব্যয় করে। তো সেটার কারণে কি হলো যে শেখ হাসিনার জামানাতে যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটের সঙ্গে চীনের যে সিন্ডিকেট, সরকারি বেসরকারি, তাদের একটা দারুণ মরম সম্পর্ক ছিল। চীনা কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে প্রেসিডেন্ট শি,
এবং ওখানে পেতে 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 তারা এমন একটা অবস্থা হয়ে গেল, তারা চাইলো যে এখানে তারা একটা রাজনৈতিক আধিপত্য বিস্তার করবে। এবং সেই রাজনৈতিক আধিপত্য যখন তারা পারলো না, তখন কিন্তু তারা কৌশলে এই চায়নাই কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটা তৈরি করেছে ওই সময়টাতে। এবং এই রোহিঙ্গা সমস্যাটা পরবর্তীতে এখানে কি হলো, আমেরিকা এখানে যুক্ত হয়েছে, কিন্তু ইট ওয়াজ ইনিশিয়েট বাই দ্য চায়না। আর এখন তো এটা পুরো রিজিয়নের একটা প্রবলেম হয়ে গেছে। এখন বাংলাদেশের বাস্তবতা হলো আর চায়নার বাস্তবতা হলো, চায়না এখানে কি চাচ্ছে। চায়না প্রথমত বাংলাদেশকে কেন্দ্র করে বে অফ বেঙ্গলে তাদের সাবমেরিনগুলো অনায়াসে নির্বিবাদে আমাদের সাথে কৌশলগত একটা সম্পর্ক থাকবে, এবং এখানে চায়না এবং পাকিস্তানের সাবমেরিনগুলো এখানে মহড়া দেবে। নো আমেরিকা, নো ভারত। এবং এটা তারা করবে, সব কিছু তারাই করবে, কিন্তু আমাদেরকে এটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। সেই প্ল্যাটফর্মটা তারা চাচ্ছে, বাংলা কথা। 2 নম্বর হলো যে এখানে তারা কিছুগুলো ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে, সেটা সেমিকন্ডাক্টর বলেন, বন্য যে ইন্ডাস্ট্রিগুলো করতে চাচ্ছেন, এবং সেইগুলো তারা করতে চাচ্ছে 2টো এলাকাকে কেন্দ্র করে। একটা হলো কক্সবাজারে, আর একটা হলো উত্তরবঙ্গে, কুড়িগ্রাম, নীলফামারী, এই সমস্ত এলাকাতে। এই জন্য তারা কয়েকটা হাসপাতাল করবে, 8 থেকে 10টা হাসপাতাল করবে, এবং সেই হাসপাতালের পাশে তিস্তা ব্যারেজ করবে। সেই তিস্তা ব্যারেজের পাশে আবার এশিয়ার বৃহত্তম বিমানবন্দর, মানে সামরিক মিলিটারি বিমানবন্দর তারা করবে উত্তরবঙ্গে। এটা তাদের নেগোসিয়েশনের জন্য প্রাথমিক তাদের বক্তব্য। আচ্ছা, এখন সমস্যাটা কি? চায়নার সাথে আমাদের সমস্যাটা কি? চায়নার সাথে সমস্যা হলো যে আমরা যে বিপুল পরিমাণ 2টো ঋণ আছে আমাদের, একটা হলো সরকারের ঋণ আর একটা প্রাইভেট ঋণ। আমাদের দেশে অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে যারা আমাদের যে লোকাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের, তাদের গ্যারান্টির অ্যাগেনস্টে চায়নার বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন নিয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো যে আমরা চায়না থেকে যে বিপুল পরিমাণে, এখন অলমোস্ট 46% আমাদের ইম্পোর্ট এখন চায়না থেকে আসছে। এইখানে যে একটা ক্রেডিট লিমিট থাকে, সেই ক্রেডিট লিমিটে এমন এমন প্রজেক্ট আছে টেক্সটাইল সেক্টরে, যারা 4 বছর, 5 বছর, 6 বছরের ক্রেডিটে এখানকার বিভিন্ন মেশিনারিজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা মাল দিয়ে দেয়, এবং ব্যাংকের একটা গ্যারান্টির অ্যাগেনস্টে বলে যে ঠিক আছে, তুমি এটা 5 বছরের মধ্যে আমাকে টাকা দিয়ে দিও। এবং এটার পরিমাণ অলমোস্ট এই মুহূর্তে নট মোর লেস দ্যান $30 বিলিয়ন প্রাইভেট সেক্টরে। মানে বিভিন্ন ব্যাংকগুলো কাঁচামাল এনেছে, মেশিনারিজ এনেছে, তারপর শেষে এই মেশিনারিজ এনেছে ধরুন 5 বছর, 6 বছরের গ্যারান্টিতে, যেগুলো ডিও হয়ে আছে, কিন্তু ব্যাংকগুলো আমাদের যে কোনো কারণে আমরা সেই টাকাগুলো দিতে পারছি না। ফলে প্রাইভেট সেক্টর একটা লায়াবিলিটিস, প্রাইভেট সেক্টর একটা লায়াবিলিটিস। তো এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেব একেবারে নতুন ক্ষমতায় আসছেন, তার যে টিম, তাদের সে স্টাডি, আর যদি এখানে যারা এক্সপার্ট বিভিন্ন সময় করেছেন, তারা তো আওয়ামী লীগের লোকজন আগে যারা আছেন, তারা ওনাকে যদি কোঅপারেট না করে, তাহলে এই জায়গাগুলো নিয়ে যখন আলাপ আলোচনা, বিষয়গুলো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। তারপরে তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে এখানে ভারতের যে 7 সিস্টারকে কেন্দ্র করে 2001 থেকে 2006 সালে চীনের যে তৎপরতাটা ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে 10 ট্রাক অস্ত্র মামলার যে ঘটনা ছিল, আসামের যে উলফাদের ঘটনা ছিল, ওই রকম একটা পরিবেশ তারা আবার চাচ্ছে। একেবারে এর বাইরে কোনো কথা নেই। এখন এটা আমেরিকাও অ্যালাউ করবে না, এটা যাকে বলা হয় ইন্ডিয়া অ্যালাউ করবে না। এবং যখন এই ব্যাপারে কোনো কথাবার্তা হবে না, তখন ওইভাবে যেমন শেখ হাসিনাকে বসিয়ে রেখে, মিটিংয়ে বসিয়ে রেখে মিস্টার শি জিনপিং তিনি উঠে গিয়েছিলেন, যার জন্য একদিন মানে যাকে বলা হয় মানে নির্ধারিত দিনের একদিন আগেই তিনি আসছেন। তখন আপনাদের মনে আছে কি না, আমি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি ওখানে অপমান হয়ে আসছেন, আপনি দোহাই আপনার, এবার আপনি সংবাদ সম্মেলন করেন না, আপনার মুখ দিয়ে বেফাস কথা বের হয়ে যাবে। এবং ওখান থেকে তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এবং সেইখান থেকে ওই রাজাকারের নাতিপুতি শব্দটা বের হয়ে আসলো। তো রাষ্ট্রীয় পর্যায়ে যখন প্রধানমন্ত্রী যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, তার সাথে যদি টিম না থাকে, তার মধ্যে যদি ডিটারমিনেশন না থাকে, এখানে গিয়ে তাকে যদি যেতে হয় চায়নার সঙ্গে, জাস্ট লাইক মালদ্বীপ যেটা করেছে, নরেন্দ্র মোদী তার সাথে দেখা করার জন্য আসছে, প্রেসিডেন্ট চলে গেছে, তাকে রেখে সোজা চীনে গিয়ে বসে আছে। তো ওই রকম মানে মালদ্বীপের মতো, নেপালের মতো, শ্রীলঙ্কার মতো, এমনকি মায়ানমারের মতো যদি বাংলাদেশ আসলে খুবই অ্যারোগ্যান্ট হয়ে যে না, আমরা চায়নার সঙ্গে কৌশলগত রিলেশন করব, চায়না বাসলে আমরা বাসবো,
আর চায়না মরলে আমরা মরবো, আমরা আর কাউকে চিনি না। তাহলে প্রধানমন্ত্রী ওখান থেকে যেটা আসবেন তিনি সফল হলে পরিপূর্ণ সফল হবেন, আর তিনি যদি ব্যর্থ হন অ্যাজ এ হোল চায়না সহ ব্যর্থ হবে। কিন্তু এখন যেটা হলো যে মাঝামাঝি ব্যস্ত দরিদ্রের মাঝামাঝি যে জায়গাতে হয় ওটার যে এমনিতে আমাদের দেশে প্রচুর ইকোনমিক ভ্যাকুয়াম আছে, পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে, সে তার সঙ্গে যদি আবার এই ডিপ্লোম্যাটিক চায়নার সঙ্গে যে ডিপ্লোম্যাটিক ভ্যাকুয়াম হয় সেই ভ্যাকুয়ামটা এই মুহূর্তে বিএনপি সরকার, সংসদ, রাজনৈতিক দল, স্বয়ং প্রধানমন্ত্রী, তার টিম সকলের জন্য ইট বিকাম এ হিউজ লায়াবিলিটিস।